আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অনেকটা হাইপোথেটিক্যাল, অনেকটা দার্শনিক চিন্তাভাবনা। আপনি যদি আজকের দিনের যে বাস্তব সমস্যাগুলো রয়েছে সেই বাস্তব সমস্যার দিকে তাকান, তাহলে হয়তো এই আলোচনা আপনার কাছে অনেকটা বিলাসী মনে হতে পারে। এই মুহূর্তে আপনার সমস্যা গ্যাস সিলিন্ডার, এলপিজির দাম বেড়ে গেছে। যারা নিজেদের গাড়ি এলপিজিতে রূপান্তর করেছেন তারা অনেকে বিপদে পড়েছেন। এর কারণ হলো যে অনেকগুলো এলপিজির যে পাম্প রয়েছে সেই পাম্পগুলো চলছে না। যারা এলপিজির যে সিলিন্ডারগুলো রয়েছে সেই সিলিন্ডার দিয়ে রান্নাবাড়া করেন, তাদের অনেকের মধ্যে এখনও সমস্যা হয়নি, কিন্তু অনেকের মধ্যে আতঙ্ক যে কিভাবে রান্নাবাড়া করবেন। যারা গাড়ি চালান প্রায় অনেকেই তাদের যে কর্মঘণ্টা এই কর্মঘণ্টা কমিয়ে ফেলেছেন। আমি নিজের কথা বলি, আমি ব্যবসা করি 1991 থেকে। তার আগে 4 বছর 5 বছর চাকরি করেছি। 86 সন থেকে আমি কাজ করছি, অলমোস্ট 42 বছর। 18 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। এই 18 ঘন্টার মধ্যে একটা বিরাট সময় অন্তত দৈনিক 6 থেকে 7 ঘন্টা কম করে হলেও আমি ট্রাভেল করতাম। বাসা থেকে অফিস, অফিস থেকে অন্য অফিস, মার্কেটিংয়ে যাওয়া, ফ্যাক্টরিতে যাওয়া, বিভিন্ন সভা সমিতি সেমিনারে অংশগ্রহণ করা, বিভিন্ন পার্টি দেওয়া, সব মিলিয়ে আমাকে 7-8 ঘন্টা ট্রানজিটে থাকতে হতো এবং আমার বাহন প্রাইভেট কার। এবং এই তেলের সংকট শুরু হওয়ার আগ পর্যন্ত এটা অব্যাহত ছিল। কিন্তু এই তেল সংকট হওয়ার পরে আমি ঘরে বসে গেছি। আমার গাড়ি নিয়ে আমি কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকবো, এটা সম্ভব হচ্ছে না। আর আমি যে গাড়ি চালাই সেই গাড়িতে যদি কোনো ত্রুটিযুক্ত তেল ব্যবহার করি, যেমন দেখা গেল যে এখন ব্ল্যাক মার্কেটে পর্যাপ্ত তেল পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে পেট্রোলের সঙ্গে সিঁদুর মিশিয়ে অকটেন বানানো হচ্ছে। তো আপনার অকটেন চালিত গাড়ি, সেই গাড়িতে যদি আপনি এইভাবে 2 নম্বর তেল ভরেন, তাহলে আপনাকে আবার সেই গ্যারেজে পাঠাতে হবে গাড়ি ঠিক করার জন্য। বেটার হলো নট টু মুভ। টেলিভিশন টকশোতে যাই, টেলিভিশন টকশোর গাড়িগুলো এসে নিয়ে যায়, আবার দিয়ে যায়। ভাঙাচোরা গাড়ি, কিন্তু আমার শরীরের উপর অনেক চাপ পড়ে। তারপরেও এই টেলিভিশনের গাড়িগুলোতে যাতায়াত করে ওরা খুব কষ্ট করে। কিন্তু আজকে একটা টেলিফোন করে বলল যে ওদের যে রাত 10টার যে শোটা আছে সেই শোটা তারা বন্ধ করছে, এখন ওটা রেকর্ডিং করবে দিনে। তো এই জন্য উনি আমাকে, সেই টেলিভিশনের যিনি সিইও, তিনি টেলিফোন করে বললেন যে রনি ভাই, আমরা দুপুর 12টার সময় করব। তাই আমি বললাম যে কেন? বলে যে পেট্রোল সমস্যা। তাই আমি বললাম যে আমারও তো সমস্যা, তো তোমরা গাড়ি না দিলে তো আমি যেতে পারবো না। বলে যে না, গাড়ি দেব। দিনের যে সমস্যা, সুবিধা সেটা হলো দিনে ধরুন আপনাকে নিয়ে আনলাম, অন্য সবাই তো নর্মালি অফিসে আসে, তারা পাবলিক ট্রান্সপোর্ট করে চলে যায়। কিন্তু রাতে যখন 11টা-12টার সময় হয়, যে কোনো একটা শো হয়, অন্তত এই শোয়ের সাথে জড়িত 20 থেকে 25 জন লোককে আমার ট্রান্সপোর্ট দিতে হয় রাতে, যেটি আমি এই তেলের কারণে সামাল দিতে পারছি না। এজন্য বেশিরভাগ যে প্রোগ্রামগুলো রাতে হতো সেই প্রোগ্রামগুলো আমরা দিনে নিয়ে আসছি শিফট করে রেকর্ডিং। ফলে কী হলো, টেলিভিশনের যে অনুষ্ঠানের মান, সেই মানটা থাকবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। অনেকে ধরুন আমার ব্যবসা, আমার এই ব্যবসার মতো অন্যান্য যাদের ব্যবসা আছে, আপনি যত মুভমেন্ট করবেন, ক্লায়েন্টদের কাছে যত যাবেন, ক্লায়েন্ট আপনার কাছে যত আসবে, এখানে তত ব্যবসা বাণিজ্য বেশি হবে। কিন্তু এখন এই মুহূর্তে যে যার অবস্থানে চুপ করে বসে আছে, নড়াচড়া করতে পারছে না। মানে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা অতিক্রম করে পেট্রোল পাম্পে যখন একেবারে কাছাকাছি চলে যাবেন, তখন পেট্রোল পাম্প বলল যে তেল শেষ হয়ে গেছে। আমি নিজে বেশ কয়েকবার এরকম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি। এই জন্য আমি বলছি না, আমি এখানে যাবো না। তো এই যে সমস্যা, এটা হলো বাস্তব সমস্যা। এর সঙ্গে দ্রব্যমূল্যের দামে আগুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য যে টাকা, সেই টাকা আপনার নেই, চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, সেখানে আপনি রাজনীতি নিয়ে কি আলোচনা করবেন?
রাজনীতি নির্বাচন নিয়ে কি আলোচনা করবেন, রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কি আলোচনা করবেন, এই বিষয়গুলো যদি বলা হয় তাহলে অনেকটা বিলাসী। অথচ এই বিলাসী বিষয়গুলি আলোচনা করা খুব জরুরি। আমাদের আজকের দিনের যে সমস্যাগুলো আজকে আমরা উপভোগ করছি, উপভোগ করলাম এই কারণে যে এই দুর্ভোগ দুর্দশা অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই। দেশের ইসলামী ব্যাংকগুলোতে যাদের টাকা আটকে আছে, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন যে ধর্ষণ যেখানে অনিবার্য সেখানে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ। তো বাংলাদেশের এখন যে চরম দুরবস্থা চলছে, সেই দুরবস্থা যেহেতু আপনি কোনো ওয়ে নেই, তো এই ওয়ে না থাকার কারণে এটাকে আপনি উপভোগ করতে জানতে হবে, শিখতে হবে। এবং এক্ষেত্রে আপনার কল্পনার শক্তি যত বেশি, ভবিষ্যৎ নিয়ে আপনি যত বেশি আশাবাদী হতে পারবেন এবং নানাভাবে নিজের অবস্থানকে বিচার বিশ্লেষণ করতে পারবেন, ততই আপনি ভালো থাকতে পারবেন। যেটা বলছিলাম, আমাদের দেশের আজকের যে সমস্যাগুলো সবই রাজনীতি প্রসূত, রাজনীতি থেকে উৎসরিত। যে সমস্যাগুলো 2009 সনে ঘটেছে, 12 সনে ঘটেছে, 14 সনে ঘটেছে, সেটা নির্বাচন হোক, সেটা একটা ব্যাংকের অনুমতি দেওয়া হোক, চাঁদাবাজি হোক, একটা সিন্ডিকেশন হোক, আফটার 10 ইয়ার্স এটার কুফল আমাদেরকে অক্টোপাসের মতো একেবারে আঁকড়ে ধরেছে। আবার এখন যে সমস্যাগুলো ঘনীভূত হচ্ছে, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে এই সমস্যাগুলো আগামীতে আমাদেরকে একেবারে কণ্ঠনালী চেপে ধরবে। বর্তমানের যে রাজনীতি, সেই রাজনীতি সঠিকভাবে চলছে না। আপনি দেখুন যে বাংলাদেশে যত রাজনীতিবিদ রয়েছেন, কি প্রধানমন্ত্রী, কি বিরোধী দলীয় নেতা, কিংবা যারা প্রবাসে আছেন আওয়ামী লীগ, কিংবা যারা রাজপথে আছেন ছোট ছোট রাজনৈতিক দল, যারা বাম ঘরানার রাজনৈতিক দল, ছোট ছোট, আমি কারো মুখে হাসি দেখছি না। কেউ কারো ব্যাপারে স্বস্তিতে নেই, শান্তিতে নেই। এই অবস্থায় রাজনীতির ভবিষ্যৎ কি? আগামী থেকে একটা নির্বাচন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একটা বিষয় দেখে নেই যে এখানে যে বিষয়গুলো আছে সেটা হলো যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু গত সেই 10 বছর ধরে একটা নতুন একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করা হচ্ছিল। শেখ হাসিনা যখন এটাকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতমুখী গণতান্ত্রিক রাষ্ট্র, একটি বুর্জোয়া অর্থনীতি, কম গণতন্ত্র, বেশি উন্নয়ন, বাকস্বাধীনতা কম, উন্নয়ন বেশি, এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ক্ষমতা যেভাবে ভাগাভাগি হয়ে যায় সেটাকে তিনি কেন্দ্রীভূত করার চেষ্টা করেছেন এবং তিনি খোলামেলা বলেছেন যে আই নিড অ্যাবসোলিউট পাওয়ার, আমার আরও ক্ষমতা দরকার, একক ক্ষমতা দরকার। এই কথাগুলো তিনি বলেছেন যে আমি এর সমস্ত মুনাফিকি পছন্দ করি না, কোনো এলোমেলো কথা না, আমার ক্ষমতা দরকার, আরও ক্ষমতা দরকার। তো তিনি যখন এই জিনিসগুলো চাচ্ছিলেন, ঠিক সেই সময় বাংলাদেশ কিন্তু রূপান্তর হচ্ছিল। সব জায়গাতেই শেখ হাসিনা, সব জায়গাতেই বঙ্গবন্ধু, সব জায়গাতে আওয়ামী লীগ, এর বাইরে অন্য কোনো কিছু নেই। এই যে রাষ্ট্রের যে ট্রান্সফর্ম, এটাকে আবার প্রতিহত করার জন্য উগ্রবাদ চালু হয়ে গেল। এর কারণে কোনো অবস্থাতে মানুষ যখন গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে না পারে, মিছিল করতে না পারে, মিটিং করতে না পারে, তখন সেখানে উগ্রবাদ স্থান নেয়। বোমা মারো, জঙ্গি তৎপরতা চালাও, গেরিলা যুদ্ধ করো, সরকারকে নামাও। সরকার যখন এটা টের পেল, তখন তারা তাদের অত্যাচারের যে স্টিং রোলার তারা আরও বাড়িয়ে দিল। তারা গুম করলো, খুন করলো, মামলা দিল, মোকদ্দমা দিল, দেশ থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে হাজার হাজার মানুষ, বিরোধী পক্ষের যারা লোকজন, তারা দেশ থেকে বের হয়ে গেল। কিন্তু সরকার যেটি দমন করতে পারল না সেটি হলো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাহাড়ে ট্রেনিং চলতে থাকলো। মাঝে মধ্যে দুই একজনকে ধরতো, কিন্তু কাজ হতো না। সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য
দেশের বাইরে যে শক্তিগুলো আছে তাদের সহযোগিতা নেওয়া হলো, কখনো কোনো রাষ্ট্রের অথবা কখনো কোনো সংগঠনের। আমরা লস্করে তৈয়বার কথা জানি, আনসারুল্লাহ বাংলা টিমের কথা জানি, আরও অনেক, কেউ আইএসের কথা বলেন, কেউ আল কায়দার কথা বলেন, কেউ তালেবানদের কথা বলেন, কিন্তু এই জিনিসগুলো শেখ হাসিনার জামানাতে মানে আমরা তখন অপপ্রচার বলেছি, কিন্তু এই জিনিসগুলো যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ফলে কী হলো দেখুন, শেখ হাসিনা যে রাষ্ট্রটির ট্রান্সফর্ম করার চেষ্টা করেছিল সেটা বুমেরাং হয়ে গেছে। বুমেরাং হওয়ার পরে যখন শেখ হাসিনার পতন ঘটল এবং ইউনূস সরকার আসলেন, তখন সারা বাংলা টগবগিয়ে ফুটছে। এক পক্ষ পালাচ্ছে, আর এক পক্ষ অস্ত্র হাতে তারা লড়াই করছে। সেনাবাহিনী, পুলিশ, তাদের হাতে অস্ত্র ছিল, আর অপর পক্ষ তারা তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে। কিন্তু যারা রাষ্ট্রশক্তি তারা টের পাচ্ছিল যে এদের হাতে গোপন অস্ত্র আছে, দেশি বিদেশি শক্তি আছে, এদের সাথে রাষ্ট্রশক্তি আছে। ফলে কিছু মানুষের কণ্ঠ সেটা গোলা বারুদের চাইতে শক্তিশালী হয়ে গেল। কিছু মানুষের আঙ্গুলি হেলন AK-47 চাইতে ধ্বংসাত্মক হয়ে গেল। কিছু মানুষের হুঙ্কার পরমাণু বোমার চাইতে মারাত্মক হয়ে গেল, যা বাংলাদেশে কখনো ঘটেনি। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে 17 মাসে সেটা ঘটে পুরো রাষ্ট্রের যে চরিত্র, সেই চরিত্রটি একেবারে এলোমেলো করে দিল। চাল এবং ডাল একত্রে মিশালে যা হয়, বা খিচুড়ি হয়ে যায়, খিচুড়ি হওয়ার পর আপনি কোনটা ডাল, কোনটা চাল, কোনটা তেল, কোনোটাই আলাদা করতে পারবেন না। ওই রকম বাংলাদেশ রাষ্ট্রের যে নীতি, আদর্শ, ভবিষ্যৎ সব কিছু জগা খিচুড়ি হয়ে গেল। এখন সেই জগা খিচুড়ি নিয়েও রাষ্ট্র এগোতে পারল না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতে হলো। নতুন একটি সরকার ক্ষমতায় আসছে। এই সরকার ক্ষমতা আসার পরে কোনো পরিবেশ পরিস্থিতি তারা এখনো পর্যন্ত উন্নয়ন করতে পারেনি। না চাঁদাবাজি, না আইনশৃঙ্খলা উন্নতি, না দলীয় ক্যাডারদেরকে দমন, না অর্থনৈতিক যে সমৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সংহতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চমৎকার একটি নাগরিক সমাজ গড়ে তোলা যারা জনমতকে প্রভাবিত করবে। একটা সিঙ্গেল জায়গাতে এই সরকার একটা বিন্দু বসাতে পারেনি। বরং যাদেরকে সরকার নিয়োগ করেছে বিভিন্ন কাজের জন্য, ধরুন জনমত সৃষ্টি করার জন্য এক গ্রুপকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে দেখলে জনমত আর উল্টে যায়। কাউকে নিয়োগ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, তারা উল্টে এসে আইন শৃঙ্খলা আরও এলোমেলো করে ফেলেছে। কাউকে নিয়োগ দিয়েছে প্রশাসনকে ঠিক রাখার জন্য, তারা এসে প্রশাসনকে আরও এলোমেলো করে ফেলেছে। ফলে এই চলমান সময়টিতে সরকারের মাত্র 1.5 মাস বয়স, এই 1.5 মাস বয়সে যে সকল ঘটনাগুলো ঘটে গেছে তা কাউন্টার হয়ে, প্রতিঘাত হয়ে যেভাবে সরকারের দিকে উল্কার গতিতে ছুটে আসছে, সেগুলো নিয়ে সরকারের কর্তা ব্যক্তি কতটা চিন্তিত আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ বুঝতে পারি আমরা ভয় পাচ্ছি। যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়িয়ে গেছেন, পে স্কেল, এটা কি হবে? শিক্ষকদের অনেক দাবি দাওয়া তারা মেনে গেছেন, এটা কি হবে? জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করে গেছেন, এটার কি হবে? ওই সময়টাতে বিচার বিভাগের জন্য আলাদা একটি সেক্রেটারিয়েট করে মাজদার হোসেন মামলার অধীনে, বা মাজদার হোসেন মামলার যে অন্তর্নিহিত তাৎপর্য সেই অনুযায়ী একটি আলাদা সচিবালয় গঠন করেছেন, সেটা সরকার আইন করে বন্ধ করে দিয়েছে। জামাত, বিএনপি সবাই বলেছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে যেটি তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু তড়িঘড়ি করে বিএনপি সেই ওই জমানার একটি অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সকে তারা পার্লামেন্টের মাধ্যমে আইনে রূপান্তরিত করেছে। এখন আওয়ামী লীগ
দল হিসেবে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। এটার প্রতিক্রিয়া কি হবে? প্লাস অন্যান্য যে সকল অর্থনৈতিক সংকট দেশে, দেশের বাইরে, লোকাল মুদ্রায় এবং বিদেশি মুদ্রায় যেভাবে ধেয়ে আসছে, এটা এই রাষ্ট্র শক্তির যে ট্রান্সফরমেশন যেটা চলছে, এটাকে অন্য একটা জায়গাতে নিয়ে যাবে। বিএনপি যে গান গায়, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, বা জাতীয় পার্টি গান গায়, নতুন বাংলাদেশ গড়ব মোরা। তারপর আওয়ামী লীগ গান গায়, আওয়ামী লীগের 4-5টি গান আছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেখানে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশের যে ট্রান্সফরমেশন, এটা বর্তমান সরকার কিভাবে বাস্তবায়ন করবে, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। সরকারের যে মতিগতি, তারা দেখে মনে হচ্ছে যে তারা 10-12টা বিভিন্ন রকম কার্ড তৈরি করবে, পেট্রোল কার্ড, ফুয়েল কার্ড, ডিজেল কার্ড, ফ্যামিলি কার্ড, শিশুদের কার্ড, বাচ্চা কার্ড, রাজনৈতিক কার্ড ইত্যাদি আরও অনেক কিছু। সবাই মানুষ 20-25টা কার্ড নিয়ে ঘুরতে থাকবে, ব্যাংক কার্ড, বিমা কার্ড, আরও কত কিছু। কিন্তু মৌলিক কোনো কিছু হচ্ছে না, মৌলিক কোনো কিছু হচ্ছে না। এর ফলে কি হলো, এই 1.5 মাসের মধ্যে মানুষ অধৈর্য হয়ে পড়েছে। বিরোধী দল সরকারের ব্যাপারে কোনো আস্থা রাখতে পারছে না। এই সরকারও বলতে পারছে না যে তারা 5টি বছর কিভাবে থাকবে। এই সরকার বলতে পারছে না যে আগামীতে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকার আপনারা হবে, কিন্তু কিভাবে হবে। গত নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আসছে, উপনির্বাচনে যেভাবে মাগুরার নাম আসছে, তাতে করে আগামী নির্বাচন যে ভালো হবে না, এটা আজকের দিনে চুপচাপ বলে দেয়া যায়। অন্যদিকে যদি নির্বাচন কোনো মতে ভালো হয়, অ্যাক্সিডেন্টালি, যেটা সম্ভাবনা 1000 ভাগের 1 ভাগ, তাহলে সঙ্গত কারণে জামাত ক্ষমতায় চলে আসবে। এবং জামাত যদি ক্ষমতায় না আসে, যদি বিকল্প কোনো কিছু হয়, রাজপথে যদি আবার আন্দোলন হয়, যেভাবে এনসিপি বলছে, যেভাবে জুলাই আগস্টের বিপ্লবীরা বলছে তারা আরেকটি আন্দোলন চায়, যেভাবে সরকারের যারা লোকজন রয়েছে তারা নিজেদেরকে বিপ্লবী বলে, মানে বিপ্লবের প্রধান মাস্টার মাইন্ড হিসেবে তারা যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, সব মিলিয়ে প্রতিটি পক্ষ যেভাবে মুখোমুখি, এতে করে রাজনীতির যে ট্রান্সফর্ম, এটা ভিন্ন দিকে চলে যাবে, রাজনীতি গতি হারাবে এবং সমাজে এমন অনেক কিছু ঘটবে যেগুলো আউট অফ আওয়ার ইমাজিনেশন, আমরা কল্পনাও করতে পারছি না সেই জিনিসগুলো ঘটবে। আপনি চিন্তা করেন, এই কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী, ইভেন যাদেরকে দেখলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম, টেলিভিশনগুলো প্রেস সচিব শফিকের ভয়ে তটস্থ থাকতো। কোথায় তারা আজ এখন বলেন তো? আবার তাদের জায়গাগুলো এখন যারা দখল করে আছেন, তাদেরকে নিয়ে টেলিভিশন মিডিয়াগুলো যারা বাড়াবাড়ি করছে, আপনি দেখবেন যে একটা সময় এদের কাউকে আপনি খুঁজে পাবেন না। এখনই তো রাজনীতির ময়দান থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাদের জন্য হেলিকপ্টার এসেছে, তাদের জন্য ভারত তাদেরকে জায়গা দিয়েছে, তোমরা যাবে কই? তোমাদের তো বঙ্গোপসাগরও নেই, অনেকে সাঁতারও জানো না, তোমরা কই যাবে? এই যে কথাগুলো, এর লক্ষণ কিন্তু ভালো নয়। আর এর থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে সমঝোতা লাগবে, উদার হতে হবে, হৃদয় থেকে, মন থেকে প্রতিহিংসা দূর করতে হবে। এই দেশের জন্য যাকে প্রয়োজন, যার একটি ভোট আছে, যার একটি কর্মের হাত আছে, এদেশের উন্নয়নে যার ভূমিকা আছে, প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে এবং তার জন্য জায়গা করে দিতে হবে। ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ, লোভ, লালসা থেকে যদি আমি কোনো কাজ করি, এই দেশ ভালো চলবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।